নমস্কার আপনাদের সবাইকে। এখনকার অনুষ্ঠানে আপনারা জানেন যে অন্তিম বক্তব্য সবসময় গুরুত্বপূর্ণ। দ্য গ্রেটেস্ট স্পিচেস আর অলওয়েজ দ্য গ্রেট। যখন এটা শেষ বক্তব্য হয় তখন কিন্তু এটা একটা এক্সট্রা অর্ডিনারি হয়। রামকৃষ্ণ, বিবেকানন্দ অথবা কোনো পলিটিক্যাল লিডার্স, কোনো ইকোনমিস্ট, যে কেউ মৃত্যুর আগে শেষ বক্তব্য যেটা রেখেছিলেন তার কিছু হিস্ট্রি আছে, তার কিছু প্রিভিয়াস স্ট্র্যাটেজি রয়েছে। এই প্রিভিয়াস স্ট্র্যাটেজি বক্তব্যের সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাটাচমেন্ট কোথায়, অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাকুমুলেশন কোথায়, যার মাধ্যমে আমরা এই সমস্ত বক্তব্যের ভাব নিয়ে আলোচনা করতে পারি। ভাব, এর মধ্যে কোন ভাব রয়েছে, এর মধ্যে কি দুঃখ, বেদনা, করুণা, হতাশা, প্রাপ্তি, শ্লেষ, ঘৃণা কি রয়েছে, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং এর অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপ্লাইটা কি হতে পারে, অ্যাস্ট্রোলজিক্যালের অ্যানালিটিক্যাল ওয়েতে এর ব্যাখ্যা করলে কি দাঁড়াতে পারে, আমরা আলোচনা করব। শ্রী সজলকান্তি ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। আপনি ইন্ট্রোডাকশন দেখেই বুঝতে পেরেছেন ন্যাচারালি যখন অ্যাস্ট্রোলজিক্যাল কমপ্লিকেশনসের দিকে যাই আমরা তখন ডেফিনেটলি দ্য ওয়ান অ্যান্ড অনলি ডেস্টিনেশন দ্যাট ইজ দ্য সজলকান্তি ভট্টাচার্য। তো তার কাছে যে এই জায়গাটার ব্যাখ্যামূলক আলোচনা, সজলদা কী হবে, স্বাগত আপনাকে। থ্যাংক ইউ দেবাশিস, একটা অভিনব টপিকস আমার সামনে তুলে ধরাতে। কারণ আমাদের এই অনুষ্ঠানটা প্রতিদিনই আমরা নতুন নতুন টপিক্সের উপর আলোচনা করি, যেটা সর্বজনগ্রাহ্য এবং তার মধ্যে যথেষ্ট গবেষণার অঙ্গীকার রয়েছে। শেষ কথাটি যাই বলে, অর্থাৎ জীবনের শেষ কথাটি বলে যেতে চায়। অন্তিম শয্যায় শেষ বাক্য অন্তিম শয্যায় কি মৃত্যু পর্বে ইচ্ছাপত্র, অর্থাৎ মৃত্যুর ঠিক আগে তার শেষ কথাটি বলে যাচ্ছে। যেন এই এক একটি যে শেষ বাক্য আর কি এক একটি ছোটোখাটো অনুগল্পের মতো। করুণ রস, নিপাট ঠাট্টা, দুরন্ত সাহস, তীব্র ঘৃণা কি নেই তাতে। কারোর মৃত্যুর কথা জানা যায় 175 বছর পরে সমুদ্রে ভেসে আসা একটা কাগজের টুকরোয়। কারোর জীবনের অন্তিম শব্দটি বুঝিয়ে দেয় মানুষটি ছিলেন জন্মরসিক। কেউ বা প্রাণভয়ে ঘরের আলো জ্বালিয়ে দিতে বলেন, কেউ নিশ্চুপে ডুকরে গিয়েছেন। এদের কারোর নাম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তো কেউ বঙ্কিমচন্দ্র, কারোর নাম চে গোয়েভেরা, তো কেউ হয়তো উইনস্টন চার্চিল। সময়টা আশ্বিনের মাঝামাঝি। দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, সঙ্গে তার স্ত্রী লেডি অবলা আর ভগিনী নিবেদিতা, ওদের পারিবারিক বন্ধু। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ভগিনী নিবেদিতা। বিজ্ঞানী ও তার স্ত্রী দিনরাত এক করে যাবতীয় সেবা যত্ন করে চললেন তাদের ভারতন্ত প্রাণ বান্ধবীটির। কিন্তু অদৃষ্টের কি পরিহাস! কাকভোর মেঘে ঢাকা আকাশ, শেষ ঘুমে তলিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে হঠাৎ স্পষ্ট উচ্চারণ করলেন তিনি, আমার জীবনতরী জীবন সায়ান্নে পৌঁছে গেছে এবং সূর্য ওঠার সময়ই আমার কিন্তু জীবন অন্ত হবে। আশ্চর্য! মেঘ কেটে যখন নতুন রোদের ছটায় ঝিকিয়ে উঠল আশপাশ, তখন তৃপ্ত প্রশান্ত মুখে চলে গেলেন মার্গারেট এলিজাবেথ নোবেল। তিনি তখন মাত্র 43। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার মহাসমাধির আগে বলে উঠেছিলেন, কালী নাম বলে উঠেছিলেন। ধর্মতত্ত্ব পত্রিকায় 31শে আগস্ট 1886 সংখ্যার ঘোষণা অনুসারে মহাসমাধি লাভের মুহূর্তটিকে পরমহংস 3 বার কালী নাম উচ্চারণ করেছিলেন। একই কথার সমর্থন পাওয়া যায় ঠাকুরের স্নেহধন্য কবি অক্ষয় কুমার সেনের শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি গ্রন্থে, আজি পূর্ণকণ্ঠে নাহি বিয়াধি যেমন 3 বার কালী কালী কইলা উচ্চারণ। আবার আসা যাক, 2500 বছর আগে, খুব কম নয় কিন্তু কম বেশি ঠিক ততটাই পিছিয়ে যেতে হবে এক মহামানবের মহাপ্রয়াণকালে পৌঁছতে হলে। তথাগত বুদ্ধদেব তখন ইহলীলা সংবরণের প্রান্তে এসে দাঁড়িয়েছেন। বয়স 80 বছর। বহু জায়গা ঘুরে বিল্লগ্রাম হয়ে বৈশালী ছেড়ে কুশীনগরে এলেন। অসহ্য দেহ যন্ত্রণা শুরু হলো। অতি কষ্টে হিরণ্যবতী নদী পার হয়ে সঙ্গী শিষ্য আনন্দকে একটি শাল বৃক্ষতলে তার শেষ শয্যা প্রস্তুত করতে বললেন। এও মনে করিয়ে দিলেন 80 বছর আগের এক বৈশাখী পূর্ণিমায় লুম্বিনী উদ্যানের এক শালবৃক্ষের নিচে তিনি যেমন পৃথিবীতে এসেছিলেন, ঠিক তেমন আজ এই বৈশাখী পূর্ণিমার দিনেই এই বৃক্ষতল থেকেই পৃথিবী ছেড়ে যাবেন।
খবর পেয়ে অসংখ্য ভিক্ষু তার চারপাশে এসে জড়ো হলেন। তাদের দিকে চেয়ে পূর্ণ আত্মজয়ী মানুষটি উচ্চারণ করলেন, বয়োদ্ধম সংখ্যার অপ্যমাদেন সম্পদেথ, যার কাছাকাছি বাংলা তর্জমা দাঁড়ায়, পঞ্চভূতে গড়া সবই নশ্বর, তাই আত্মমুক্তির জন্যই সচেষ্ট থেকো। বেশ, খুব সুন্দর। আমরা আলোচনায় থাকবো ডেফিনেটলি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদের ফোন নেব। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কাকদ্বীপ থেকে অশোক হালদার বলছি। অশোকবাবু, কিরকম লাগছে অনুষ্ঠান? সজলদার সম্পর্কে যদি কোনো আগের ধারণা খুব ভালো থেকে অনুষ্ঠান, থাকে। খুব ভালো। ওনার নিখুঁত পড়াশোনা অত্যধিক, হাই মার্কের লোক উনি, উচ্চ মার্কের লোক। উচ্চ মার্গের ব্যক্তি, বাহ। আপনি কি কোনো কারণের জন্য ওনার সংস্পর্শে এসছেন আগে? না, এই অনুষ্ঠানগুলো দেখি, অনুষ্ঠানগুলো দেখে অনুষ্ঠানগুলো দেখি, ভালো লাগে। 3 বছর ধরে দেখছি, এই প্রথম পেলাম। আচ্ছা, বেশ 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 বেশ, খুব ভালো। আপনি আজকে কার সম্পর্কে জানবেন? আমার ছেলে সম্বন্ধে। আপনার ছেলের সম্পর্কে বলুন। ছেলের ডেট অফ বার্থ? 11/3/97। 11/3/97। টাইম বলুন। বৈকাল 4:18। 4:18। জন্মস্থান? কাকদ্বীপ হসপিটাল। কাকদ্বীপ? কাকদ্বীপ হসপিটাল বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, রাইট দক্ষিণ চব্বিশ রাইট রাইট। এবার একটু ওয়েট করুন, ছক কি বলছে একটু শুনে নিন, কতটা মিলছে বা কোন জায়গাগুলো প্রবলেম হচ্ছে একটু শেয়ার করবেন, অনলাইনে শেয়ার, লাইভেই বলবেন। দেবাশিসদা, আপনাকে নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। মঙ্গলবার, স্যারকেও নমস্কার। স্যারকেও নমস্কার। মঙ্গলবার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিংহ লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র। বাহ, ছেলেটা খুব ভালো চার্ট। এখানে শুক্রের প্রাধান্য রয়েছে, শুক্রের ডমিনেন্সি রয়েছে চার্টের মধ্যে। শুক্রের যদি ডমিনেন্সি থাকে তাহলে রবি বুধ শুক্র এক জায়গায় বসে আছে কুম্ভ রাশিতে। সূত্র ডমিনেন্স থাকলে শুক্র হচ্ছে কেমিস্ট্রির কারক গ্রহ, মঙ্গল যেমন ফিজিক্সের কারক গ্রহ, বুধ হচ্ছে ম্যাথামেটিক্সের কারক গ্রহ, তেমনি শুক্র হচ্ছে কেমিস্ট্রির কারক গ্রহ। সুতরাং কেমিস্ট্রির সাবজেক্ট নিয়ে ওখানে আবার বুধাদিত্য যোগটা রয়েছে। বুধাদিত্য যোগ মানে হচ্ছে প্রায় উচ্চশিক্ষার যোগ। সুতরাং কেমিস্ট্রি নিয়ে এমএসসি, তারপরে তদূর্ধ্ব মানে পড়াশোনার কিন্তু যোগ রয়েছে। ঠিক আছে, এইবার হচ্ছে কি, পড়াশোনাটা তো হয়েছে, এবার তো চাকরি খুঁজছে। চাকরি হলে কি হচ্ছে, লগ্নের দশমে এখন রাহু ট্রানজিটে ঢুকেছে, বৃহস্পতি পঞ্চমে বসে আছে। তা বৃহস্পতি যখন বৃহস্পতির ওপর ট্রানজিট করবে, অর্থাৎ 20 নভেম্বরের পরে যখন বৃহস্পতির জায়গায় যাবে, জন্মকালীন বৃহস্পতির ওপরে গোচর বৃহস্পতির যখন ট্রানজিট হবে, তখন ওর 10th হাউসকে দেখবে। বৃহস্পতি যখন 10th হাউসকে দেখবে, ওর চাকরির জায়গাটা কিন্তু ম্যাচিওর করবে। যদিও একটা খুব লিন পিরিয়ড যাচ্ছে, হ্যাঁ, তবুও কিন্তু ও চেষ্টা করে যাক। বৃহস্পতির সৌজন্যে সামনে কিন্তু সুদিন আসবে কর্মগত ব্যাপারে। তবে বৃহস্পতি যেহেতু নিচস্থ, কয়েকটা জায়গায় যোগাযোগ করবেন, একটু রেমিডিয়াল মেজার দিলে কিন্তু কাজ হয়ে যাবে। তবে যেগুলো আপনি বললেন একটু শেয়ার করে নি আপনার থেকে। আপনি কি মানে ওর, হ্যাঁ বলুন। ছেলে কেমিস্ট্রি নিয়ে পড়ছে, মাস্টার ডিগ্রি ফাইনাল ইয়ার। ওকে, রাইট। আর হ্যাঁ, ব্যাংকে পরীক্ষা দিচ্ছে, একটু দেখবেন। 3/10/2020 পরীক্ষা দিয়েছে। ঠিক ঠিক ঠিক। ওর দেখুন, এখানে তো সরকারি চাকরি সম্পর্কে বলার কিছু নৈতিক বারণ আছে এবং কিছু রুলস আছে, কিছু এটিকেটস আছে, সেগুলো ফলো করতে হয়। ব্যাংকে চাকরি দিয়েছে, বেশ করেছে। এবং সজলদা একটা কথা বললেন, আপনি মিলিয়ে নেবেন যে ওর কিন্তু আগামী দিন ভালো আসতে চলেছে। দেখবেন যে ভালো জিনিস আসলো আর আমি হাতছাড়া করলাম, সেটা যেন কখনো না হয়। হ্যাঁ, আপনাকে সেই ওয়েভটাকে ইউজ করতে হবে, যে ওয়েভ আপনাকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিতে পারে। ইউ শুড ইউজ দ্য প্রপার ওয়েভ। ব্যাংকিং লাইনটা কি ঠিক আছে? পরীক্ষা আরো আছে, ডিসেম্বরে আছে। কি চাকরি ব্যাংকিং? হ্যাঁ, ব্যাংকের লাইনটা ঠিক নেই, ওর সাবজেক্ট অনুযায়ী পরীক্ষা টরীক্ষা দিক। আর এখানে থেমে থাকছে কেন? বোধহয় তো যোগ রয়েছে, পিএইচডি করুক, নেট ফিটগুলো দিক, ডিসেম্বরে নেটটা দিক। এইগুলোকে আমাকে বলে দিতে হবে? হ্যাঁ, আমরা তো অ্যাস্ট্রোলজি করি, কিন্তু কখন কোন পরীক্ষাটা কিভাবে রয়েছে আই নো দ্য এ। যেমন এবার তোমার নিট পরীক্ষায় সাবজেক্টটাকে, ওই সমস্ত সাবজেক্টগুলোর কোশ্চেনগুলো একটু ঝুলিয়ে দিয়েছে। 7 মাস ধরে সবাই খুব ইন্টেন্সিভ প্রিপারেশন নিয়েছে, সবাই খুব সিরিয়াস স্টাডি করেছে, যেই ঝুলিয়ে দিয়েছে ঝুলে গেছে। খুব ভালো ভালো স্টুডেন্ট ঝুলে গেছে। লাস্ট মান্থে। বেশ, আপনি একটু যোগাযোগ করে নিন। দেখুন, হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে, টিভি স্ক্রিনে যাচ্ছে, এখান থেকে নোট করুন বা স্ন্যাপ নিন আপনার ফোনে। একটু করে যোগাযোগ করলে আমার মনে হয় ওর বেটার হবে। তার মানে আপনি শুধু মাথায় রাখবেন যে আপনার ছেলের গুড ফিউচার ইজ ওয়েটিং অ্যান্ড জাস্ট ইট ইজ নকিং এট দ্য ডোর। দরজা খোলার অপেক্ষা আপনার, আপনি সিদ্ধান্ত নেবেন। আমরা কখনো সিদ্ধান্তের কথা বলে দেবো না, আমরা আলোচনায় আসবো। এইবার আসছি শেষ কথাটি যাই বলে, অ্যাস্ট্রোলজিক্যালি কিভাবে আসবো, আবার আমরা মহাপুরুষদের জীবনী নিয়ে আলোচনা করব। অ্যাস্ট্রোলজিকে শেষ পর্যায়টা হচ্ছে 12th হাউস।
12th হাউস থেকে যখন সেকেন্ড হাউসের কানেকশন আসবে তখন আসবে। আর একজন বিখ্যাত মানুষের জীবনে শেষতম উচ্চারণের সঙ্গেও সূর্য জড়িয়ে আছে, তবে তাতে সূর্য নাও তার পূর্ব ঘোষণা। ফরাসি এই পণ্ডিত মানুষটির নাম হচ্ছে মিখাইল নস্ট্রাদামুস, যার মূল খ্যাতি ছড়িয়েছিল পৃথিবীর প্রায় প্রতিটি মহাদেশেরই সহস্র বছরের নানা উল্লেখযোগ্য ঘটনার আগাম ভবিষ্যৎবাণী সম্বলিত 14 খণ্ডের লে প্রফিতাস তথা দ্রা প্রফেসিস গ্রন্থের জন্য। গাউট এবং ইডিমা রোগে আক্রান্ত হয়ে 63 বছর বয়সে দেহ অবসানের ঠিক আগের দিন তিনি ওর ব্যক্তিগত সচিব জাঁ দু সাভিগিনিকে ডেকে বললেন, কাল সকালে সূর্য উঠবে যখন আমাকে আর তোমরা পাবে না। ওর এই শেষ কথাটি অক্ষরে অক্ষরে ফলে যায়। 1566 খ্রিস্টাব্দের 2রা জুলাই ওকে নিথর অবস্থায় ভূমিশয্যায় পাওয়া যায়। সূর্য উঠতে তখনও বেশ কিছুক্ষণ বাকি ছিল। তাহলে আমরা আসছি যে অ্যাস্ট্রোলজিক্যালি আমরা পাচ্ছি কি 12th হাউস ডিপার্চার ফ্রম দিস প্লেন টু দ্য দ্যাট প্লেন, অর্থাৎ এই মর পৃথিবী থেকে অমর পৃথিবীতে উত্তরণের জায়গাটা হচ্ছে দ্বাদশ ঘর। তাহলে দ্বাদশ ঘর যদি স্ট্রং থাকে এবং স্মৃতিশক্তি বিচার হয় কোথার থেকে, সেকেন্ড হাউস। তা 12th হাউসের সঙ্গে দ্বিতীয় ভাবের বা পতির যদি শুভ সম্বন্ধ থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু এই মৃত্যুকালেও কিন্তু যখন মানুষ মৃত্যু যন্ত্রণা পাচ্ছে তখনও কিন্তু তার স্মৃতিশক্তি কিন্তু অটুট থাকছে, ইনট্যাক্ট থাকছে। সুতরাং দ্বাদশ ভাবের সঙ্গে সেকেন্ড হাউসের শুভ কানেকশান, অর্থাৎ মৃত্যুর প্রাক মুহূর্ত পর্যন্ত তার স্মৃতিশক্তি যে অটুট, সে সব রকমের চিন্তাভাবনা করছেন, হ্যাঁ, এবং মৃত্যুর পরপারে কী হবে সে সম্বন্ধে আশঙ্কিত না হয়ে এই জীবনের শেষ অন্তিম বাণীটা তার করুণ রস আর্দ্রতা দিয়ে, মনের আর্দ্রতা দিয়ে উচ্চারণ করছেন। এটা সত্যিই কি আশ্চর্যের নয়? আবার আমরা আসছি রবীন্দ্রনাথের কথায় এবং পরবর্তীকালে বিবেকানন্দের কথাতে আসবো। রবীন্দ্রনাথের অন্তিমকালেও কিন্তু মুখ দিয়ে কিন্তু সম্মুখে অনন্ত সাগর তিমির পারাবার অতিক্রম করে আমি অনন্ত সাগরে যাব, এরকম কিন্তু স্বগতোক্তি আছে। বিবেকানন্দ যেদিনকে দেহ ছাড়বেন তখন কি হলো, তখন বিবেকানন্দ বেলুড় মঠে দোতলার থেকে একতলায় নেমে আসছেন, সিঁড়ি দিয়ে নামতে নামতে গাইছেন যে মন চলো নিজে নিকটানে সংসার ও বিদেশে, বিদেশিনী বেশে ভ্রম কেন অকারণে। অর্থাৎ এই বিদেশে তুমি বিদেশিনী বেশে এতক্ষণ ভ্রমণ করলে, এই অকারণে ভ্রমণ করার আর দরকার নেই, এবং নিজ নিকেতনে তুমি চলো। অর্থাৎ যে লোক থেকে আমি এসছি, যে জ্ঞানলোক, যে অমৃত লোক থেকে আমি এসছি, হে মন সেই অমৃত লোক এবার চলো, এই সংসারে বহুদিন কেটে গেল। সুতরাং এই একটার পর একটা মহাপুরুষের জীবনের অন্তিম পর্বে তাদের স্মৃতিশক্তি কিন্তু জাগরুক রয়েছে। যখন অন্তিম শ্বাসটানটা আসছে তখনও কিন্তু তার স্মৃতি কিন্তু প্রলম্বিত হচ্ছে এবং সে কিন্তু ঝরঝরে তার নিজস্ব ভাষায় কিন্তু স্বগতোক্তি করে যাচ্ছেন। কঠোপনিষদে আছে যে আমাদের শরীরের হৃদয় থেকে 100টা নাড়ি বেরিয়েছে। শতঞ্চৈকাচ হৃদয়েশ্বর নাড্যত্তাসাং মূর্ধা নবমী নিশ্চিতৈকা, অর্থাৎ আমাদের হৃদয় দেশ থেকে শতঞ্চৈকা 100টা নাড়ি বেরিয়েছে। তার মধ্যে একটা নাড়ি হচ্ছে প্রধানতম নাড়ি, যে নাড়িটা কিন্তু ব্রহ্মরন্ধ্র ভেদ করে চলে গেছে। হ্যাঁ, কেউ একজন রয়েছেন, আমি ফোনে নিয়ে নিই। হ্যালো, কে রয়েছেন ফোনে? হ্যাঁ, আমি রাকেশ মেহতা বলছি। আপনি কে বলছেন? রাকেশ। কোথা থেকে বলছেন? দুর্গাপুর। বেশ, পরিষ্কার করে বলবেন। হ্যাঁ, কথা কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। কেমন লাগছে অনুষ্ঠান শুনতে দেখতে? কতদিন ধরে দেখছেন? দেখি, আমি মাঝে মাঝে দেখি, মানে একটু ক্যাজুয়াল যাওয়া আপনি। হয়নি কোনোদিন। সরি, যাওয়া হয়নি কোনোদিন, কিন্তু অনুষ্ঠান দেখি। প্রোগ্রামটা কেমন লাগে? ভালো লাগে। ঠিক আছে, কার সম্পর্কে জানবেন? নিজের সম্বন্ধে জানতে চাই। নিজের সম্পর্কে বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। 14/3/1995। 14/3/1994। 14/3/94। টাইম বলুন। টাইম ভোর 4:30। ভোর 4:30। জন্মস্থান বলুন। বর্ধমান হসপিটাল। বর্ধমান। বেশ। সোমবার জন্ম, তাই তো? কুম্ভ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র। বাহ, ছেলেটা সিনসিয়ার। হ্যাঁ, মঙ্গলের পজিশন দেখা যাক। মঙ্গল বসে আছে, বাহ, লগ্নে রবি বুধ মঙ্গল শনি। রবি বুধ হচ্ছে বুধাদিত্য। রবি ওখানে থাকলে মঙ্গলের সঙ্গে, সেটা হচ্ছে রবি হচ্ছে ইলেকট্রিক্যালের কারক গ্রহ, মঙ্গল ওখানে রয়েছে। সুতরাং এই টেকনিক্যাল লাইনে বিটেক টিটেক করেছে, রবি থাকার জন্য ইলেকট্রিক ওরিয়েন্টেশন হওয়াটা খুব বাঞ্ছনীয় আর কি। এবং যথারীতি কেরিয়ার নিয়ে জানবে, যেহেতু বুধায়িত্ব যোগটা রয়েছে, কেরিয়ারটাকে কিন্তু বাড়িয়ে যাওয়া দরকার।
হ্যাঁ ফেব্রুয়ারিতে বোধহয় গেটের প্রিপারেশান নিচ্ছে, গেটটাও দিতে পারে। সুতরাং কেরিয়ারের দিকটা ঠিকই আছে। শুক্র তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, সেটাও ভালো রয়েছে। সুতরাং ক্যারি অন ইয়োর টর্চ, এগিয়ে যেতে পারো। কি বলবেন এবার একটু? আমার হ্যাঁ, জবের সম্বন্ধে একটু জানতে চাই। কোনো না, 2018 পাস আউট বিটেক। যেগুলো উনি বললেন সেগুলো কি ঠিক আছে? হ্যাঁ, মানে গেট একবার দিয়েছি, তারপর দেওয়া হয়নি। হ্যাঁ গেটটা দিয়েছে। তাহলে দেখুন কি করে বুঝলেন উনি? আবার দাও, জব টপ কিছু নেই, জবের জায়গায় ঘোরা। হ্যাঁ বুঝেছো তো, পিএইচডি, হ্যাঁ মানে আমাদের ডুয়ার্সের বনরক্ষকের পদে 10,000 টাকা মাইনে, মানে মাইনে না ওই আর কি অনারেরিয়াম, হ্যাঁ 17 লক্ষ অ্যাপ্লাই করেছে, তার মধ্যে পিএইচডিতে কারণ করে জব। কি অবস্থা! সুতরাং গেটটা দাও, ফেব্রুয়ারিতে মুখ দিয়ে যেটা বেরিয়েছে গেটটা দাও, আর একটু যোগাযোগ করে নিও, বুঝেছো তো, যাতে গেটটাকে ম্যাচিওর করানো যায়। থ্যাংক ইউ। বেশ, দেখুন টিভি স্ক্রিনে স্ট্রিপের মধ্যে সব নাম্বার যাচ্ছে, এখান থেকে নাম্বার টুকে নিন। আমরা বারবার করে নাম্বার বলবো না, এখান থেকে নিয়ে নিন। আমি বিশ্বাস করি যে যারা অন্ততপক্ষে এই অনুষ্ঠান দেখছেন দে আর অল ভেরি ভেরি সিনসিয়ার। তো এখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করুন। নিজে অনলাইন প্রেডিকশন এবং চেম্বার যেগুলো খুলেছে আপনি সেখানে অ্যাভেলেবেল। সজলকান্তি ভট্টাচার্যকে পাবেন, সজলদাকে পাবেন। বেশ, আমরা আলোচনায় আসি। তাহলে আসছে কি, আবার সেই কঠোপনিষদের সূত্রে চলে যাই। সেখানে বলছেন যে আমাদের হৃদয় দেশ থেকে 100টা নারী বেরিয়েছে, তার মধ্যে হচ্ছে প্রধানতম নারী হচ্ছে ব্রহ্মনারী, সেটা ব্রহ্মরন্ধ্র ভেদ করে চলে গেছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ব্রহ্মরন্ধ্র, সেই নারীটা কিন্তু ব্রহ্মরন্ধ্রে ভেদ করে চলে গেছে, অন্যান্য নারীগুলো অন্য জায়গায় গেছে। সুতরাং মৃত্যুকালে যে যে নারী অবলম্বন করে এই মরদেহ ত্যাগ করবে, সে সেই লোক প্রাপ্ত হবে। আমরা জানি যে ভুব স মহ জন তপ সত্য, এই 7টা কিন্তু টিয়ার রয়েছে, মানে 7টা থাক আছে। আমরা এই রয়েছি ভূলোকে, ভূলোকের ওপরের লোকটা হচ্ছে ভুবলোক, অর্থাৎ পিতৃলোক, যাদের এই কদিন আগে আমরা পিতৃতর্পণ করলাম, ভুবলোক, যেখানে আমাদের পিতৃপুরুষরা রয়েছেন। ভুবলোকের ওপরের লোকটা হচ্ছে স্বলোক, দন্তের শয়বয় বিসর্গ, স্বলোক মানে স্বর্গলোক, তথাকথিত স্বর্গ, যেখানে দেবরাজ ইন্দ্রাদি বরুণাদির সব রয়েছেন। ভুব স মহ জন তপসত্য, পৃথিবীতে যে যেমন কর্ম করবে সেই লোকগুলো কিন্তু প্রাপ্ত হবে। এবং এগুলো হচ্ছে ঊর্ধ্বদিকের ব্যাপার। পৃথিবীতে যারা অপকর্ম করবে তাদের অধলোক প্রাপ্ত হবে, অর্থাৎ ভূলোকের তলাও কিন্তু আরও অনেকগুলো লোক আছে। হ্যাঁ, তল, অতল, বিতল, সুতল, পাতাল, রসাতল, এরকম আবার 7টা টিয়ার রয়েছে। সুতরাং ভূলোকটা হচ্ছে অনেকটা একটা মানে বর্ডার লাইন। হ্যাঁ, যে যেমন কর্ম করবে, ভালো কর্ম করলে স্প্রিঙ্গিং অন দ্য আপওয়ার্ড ডাইরেকশন, নালে অপকর্ম করলে দে আর ডাইভার্টিং ইন দ্য লোয়ার ডাইরেকশন। তাহলে দেখা যাচ্ছে কি, আমাদের 12th হাউসের সঙ্গে 2nd হাউসের কানেকশান, ভালো কানেকশান না থাকলে অন্তিমকালে কিন্তু তার স্মৃতি কিন্তু আলোড়িত হবে না, এবং সে কিন্তু তার নিজের যে ইচ্ছা ক্ষমতা, ইচ্ছা শক্তি বলে কিন্তু এটা হবে না। সুতরাং রবার্ট ব্রাউনিং, তার একটা বিখ্যাত কবিতা রয়েছে প্রসপিকে, PROSPICE, প্রসপিকে কথাটা হচ্ছে ল্যাটিন কথা, প্রসপিকে কথাটার মানে হচ্ছে টু লুক ফরওয়ার্ড। রবার্ট ব্রাউনিং যখন মৃত্যুশয্যায় শায়িত, তখন উনি বলছেন যে I do not want to pass death by bandaging my eyes and plug my ears. আমি কখনো মৃত্যুকে অতিক্রম করে যেতে চাই না চোখে ব্যান্ডেজ বেঁধে এবং কানে প্লাগ গুঁজে দিয়ে। I want to face death heroically. আমি মৃত্যুকে সামনাসামনি দেখতে চাই। You death, you just come forward with all your arms and weapons. I just face you with all my arms and weapons and let me see who will win the duel. তুমি মৃত্যু তোমার অস্ত্রপাতি নিয়ে এগিয়ে এসো, আমি আমার অস্ত্রপাতি নিয়ে তোমাকে ফেস করব, এবং আমি দেখতে চাই মৃত্যুর এই অন্তিম মুহূর্তে কে ডুয়েলে যেতে। মানে জ্ঞান কত পরিপক্ক অন দ্য টাইম অফ ডিপার্চার, অর্থাৎ এই পৃথিবী থেকে অন্য পৃথিবীতে জাগার প্রাক মুহূর্ত পর্যন্ত স্মৃতিশক্তি কিন্তু একদম অটুট। সেই জন্য 2nd হাউসের কানেকশন কিন্তু থাকতে হবে। তাহলে দেখা যাচ্ছে আর একজন বিখ্যাত কবি লর্ড টেনিসন, তার বিখ্যাত কবিতার লাইনটা হচ্ছে যে ক্রসিং দ্য বার, অর্থাৎ বার মানে হচ্ছে এই মৃত্যুর পৃথিবী থেকে অনন্ত পৃথিবীতে যাত্রা করছি, মাঝে যে সীমারেখাটা রয়েছে বার, BAR, বার। সানসেট অ্যান্ড ইভিনিং স্টার অ্যান্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি, যখন আমি এই পৃথিবী থেকে অন্য পৃথিবীতে যাচ্ছি সেই সময় কী হচ্ছে, সূর্যাস্ত হচ্ছে। সানসেট অ্যান্ড ইভিনিং স্টার, অর্থাৎ ইভিনিং স্টার অর্থাৎ সন্ধ্যা তারা উদয় হয়েছে, যেটা শুকতারা বলে। পৃথিবী অস্ত যাচ্ছে, শুকতারা উদয় হচ্ছে। সেই সময় আমি একটা ওপার পৃথিবী থেকে একটা ক্লিয়ার কল শুনতে পাচ্ছি যে তুমি সমুদ্র পেরিয়ে চলে এসো, আমরা তোমার জন্য ওয়েট করছি। সুতরাং এই ধরনের ধী শক্তি সম্পন্ন মানুষের কিন্তু স্মৃতিশক্তি কিন্তু পূর্ণ জাগরুক থাকে। আরেকজনের ফোন নিয়ে নেব। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, নাম কি? নমস্কার সজলবাবু। নমস্কার নমস্কার। বাবু। হ্যাঁ নমস্কার। আমি নমস্কার। মেদিনীপুর থেকে বলছি। আপনি?
পূর্ব মেদিনীপুর থেকে বলছি। পূর্ব মেদিনীপুর থেকে। বেশ, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের ব্যাপারে একটু জানবো, ওর বিয়ের ব্যাপারটা একটু জানবো। আপনার কেন মনে হলো যে সজলদার কাছ থেকে জানলে আপনি সঠিকটা জানতে পারবেন, সঠিক গাইড পাবেন? অসলদার অনুষ্ঠান অনেকদিন থেকে দেখি, প্রসন্দা ছিলেন তখন বেদাঙ্গা অনুষ্ঠান দেখতাম। আর উনি তো প্রেসিডেন্সির প্রফেসর, মানে এডুকেটেড, অতএব আমি সব জানি। সজলবাবুকে প্রচন্ড বিশ্বাস করি বর্তমানে। ওকে, থ্যাংক ইউ। মানে এই একাডেমিক জায়গাটা একটু দেখে নেওয়াটা আমার মনে হয় উচিত। হ্যাঁ, কারণ হ্যাঁ এটা উচিত। মানে যে কোনো প্রফেশনে একাডেমি মানে এডুকেশন যদি না থাকে তাহলে ইউ কান্ট ফ্লারিশ ইউর সেলফ, ইউ কান্ট এক্সপোজড ইউর সেলফ। আমি বিলিভ করি এটা, যে শিক্ষা না থাকলে মানুষ জ্ঞান বিচ্ছুরণ করতে পারেই না। সেটাই বলছি। হ্যাঁ, বেশ, আমরা বিস্তৃত করতে চাই না, তার কারণ যারা অনুষ্ঠান দেখছেন আমি মনে করি যে সমঝদারোকে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। তো ইটস নো নিড টু ডেসক্রাইব ইলাবোরেটলি ইন দিস ভ্যালুয়েবল টাইম। তো আপনি আমায় বলুন আপনার ছেলের জন্ম তারিখ বলুন। তারিখ 8/5/90। 8/5/90? হ্যাঁ, 8 মে। হ্যাঁ, 8/5/90। আচ্ছা, আর এ বলুন, টাইম বলুন। হ্যাঁ, টাইম বলুন। দুপুর 2:17। দুপুর 2:17। আচ্ছা, জন্মস্থান? হ্যাঁ, কন্টাই, মানে কোনটাই মানে হচ্ছে কাঁথিতে, তাই তো? ওকে দাদা, একটু ওয়েট করুন, দেখুন কি আছে ছকে, আগে জেনে মঙ্গলবার নিন। জন্ম, হ্যাঁ হ্যাঁ। কন্যা লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্র। কি আসছে? স্বাতী নক্ষত্রে জন্ম হলে ইন্ডিপেন্ডেন্ট, স্কিলফুল, অরিজিনালিটি, খুব স্বাধীন চেতা, নিজের যথেষ্ট স্কিল আছে এবং অরিজিনালিটি আছে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ, সুতরাং প্রচন্ড স্বাধীন চেতা, ও একাই বাইরে বাইরেই হ্যাঁ, স্বাধীন চেতা, বাইরে বাইরেই ভাবে, এবং যেহেতু স্কিল আছে তাহলে টেকনিক্যাল নোহাউ আছে, মানে টেকনিক্যাল ব্যাপার। স্কিলের সঙ্গে ইন্টার রিলেটেড, স্কিলটা তো টেকনিক্যাল ব্যাপার। সুতরাং ধরে নিতে পারি এটাও একটা বিটেক স্টুডেন্ট অ্যাকর্ডিং টু দ্য এজ ভেরিফিকেশন, বিটেক স্টুডেন্ট। এবং এখানে ভেনাসের প্রাধান্য রয়েছে, শুক্র তুঙ্গস্থ, শুক্র হচ্ছে কম্পিউটারের কারক গ্রহ। সুতরাং বিটেক ইন কম্পিউটার, এটা আমরা কিন্তু এখান থেকে প্রেডিক্ট করতে কি পারছি। নিয়ে বিটেক করেছে দাদা? হ্যাঁ, কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং করেছি। কি নিয়ে? সফটওয়্যার? হ্যাঁ, কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সে। ওকে, রাইট। তার মানে দেখুন, ওর জন্ম ছক যেটা বলছে ও কিন্তু আলটিমেটলি সেটা করছে। হ্যাঁ স্যার, সেটাই করেছে। তার মানে এই পড়াশোনার ক্ষেত্রে ওর খুব একটা সমস্যা হয়নি। আচ্ছা, নেক্সট সজল, আর কি দেখা যাচ্ছে? নেক্সটটা হচ্ছে যেটা প্রশ্ন হচ্ছে ম্যারেজ। শুক্র সপ্তমে বসে আছে, ছেলেটা দেখতেও সুন্দর, বউটাও সুন্দর হবে। এবং সপ্তমপতি বৃহস্পতি দশমে বসে আছে। কর্মস্থান, মানে সেও একদম চাকরি করবে, হয়তো কর্মস্থানে কারোর সঙ্গে প্রেমটেমও করতে পারে। এরকম কি কোনো আভাস? হ্যালো, এরকম কোনো আভাস? মানে আপনার প্রশ্ন, সজলদা বলছেন যে বিয়ে নিয়ে মূলত জিজ্ঞাসা থাকা উচিত, ছেলেকে দেখতে সুন্দর, বৌমাকেও দেখতে সুন্দর হবে, এখনো পর্যন্ত বিয়ে হয়নি, কোনো রকম রিলেশন তৈরি হয়েছে কারোর সাথে জানেন আপনি? না না না, সেই জন্যই তো চিন্তায় আছি। মানে রিলেশন হচ্ছে না বলে চিন্তায় আছেন? না, চিন্তা মানে একটা সম্পর্ক হোক, আর দেখাশোনা করে হোক, সেটা ম্যাচিউর। না, হোক। লাভ অ্যাফেয়ার্স ইজ নট ব্যাড অ্যাফেয়ার্স, আই বিলিভ। সম্পর্ক হবে না, টাইমটা একটু বলবেন, পজিটিভ টাইম। ওর একদিন সময় করে দেখা করবেন, বুঝেছেন? আরো অনেক কথা বলার আছে। হার্ড মিউজিক ইজ সুইট, দোজ আনহার্ড সুইটার। যে গান শোনালাম সেটা মিষ্টি, আর যে গান শোনা মানে রয়েছে নাকি সেটা আরো মিষ্টি। ওই আরো মিষ্টিটা পাওয়ার জন্য আসতে হবে। বেশ, আজকে আর হাতে সময় নেই। সময় সুন্দর, কিন্তু সময় অতিক্রান্ত হয়ে যাওয়াটা অসুন্দর। তো কাজেই সজলদা সব সময় চান প্রোটোকল মেনে চলতে, নিয়মানুবর্তিতা ওনার জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আছে। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সজলদা নিশ্চিতভাবে ভালো থাকবেন। নমস্কার আপনাদের সবাইকে।